একজন পাহারাদার হিসেবে নিজেকে একজন পাহারাদার মনে করব। প্রথমবার একদম স্রোতের বিপরীত থেকে আমি নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বার তখন আর নির্বাচনের মাঠে আমার থাকা লাগে নাই। জনগণ ঘরে বন্দি থাকতে হবে, কাজ করতে পারবে না, শিক্ষা তাদের অবনতি। যে মাশরাফি বিন মুর্তজা সে সেই নড়াইল থেকে উঠে আসে, জাতীয় দলে ক্রীড়া, সেই জাতীয় দলে সে নেতৃত্ব দেয়। নগর পরিকল্পনাবিদ যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই পরিকল্পনাগুলো আমরা করে রাখছি। এলাকা থেকে যারা জমি বিক্রি করে, যারা ইন্ডিয়াতে, কলকাতায় বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, আমরা তাদেরকে বলছি যে না, আপনারা আপনাদের পূর্বপুরুষের যে ভিটা, এখানে আপনারা ফিরে আসেন। দর্শক, আজ আমরা আছি ঢাকা ৫ আসনে। আমাদের সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ৫ আসনের হাত পাখার প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা শুনবো ঢাকা ৫ আসন নিয়ে তার পরিকল্পনা। তিনি দুবারের সফল কাউন্সিলরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে কি উন্নয়ন করতে চান সেটাই জানবো আজকের সাক্ষাৎকারে। সাথেই থাকুন গণকণ্ঠ মাল্টিমিডিয়ার। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ ভাট্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ইব্রাহিম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আমরা জানি আপনি দুবারের সফল কাউন্সিলর ছিলেন, সে সময় আসলে কি ধরনের উন্নয়ন করেছেন এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে কি করতে চান? আমি বিগত দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুইবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। তো সেই জায়গাটা থেকে আমার সৌভাগ্য হয়েছে যে জনপ্রতিনিধিত্বের এই জায়গাটা থেকে মানুষের সেবা করার। তো সেই সময় স্থানীয় সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো ছিল, আমাদের এই ওয়ার্ডগুলো মূলত নবসংযুক্ত ওয়ার্ড হওয়ার কারণে, সিটি কর্পোরেশনের সাথে হওয়ার কারণে সরকার কর্তৃক শুরুর দিকে আমাদের জন্য তেমন কোনো বরাদ্দ ছিল না। আচ্ছা, তো তখন এটা আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেহেতু জনগণের সাথে আমাদের একটি প্রতিশ্রুতি এবং আমাদের প্রতি জনগণের একটা প্রত্যাশা ছিল। তো সেই সময়টাতে আমরা আমাদের যে কার্যক্রমগুলো ছিল, আমাদের যে নাগরিক সেবাগুলো ছিল, সেই সেবাগুলো আমরা আমাদের ব্যক্তিগত আমার তহবিল থেকে আমি সেই কাজগুলো আমি করার চেষ্টা করেছি। এবং এই কাজগুলো করতে গিয়ে আমরা এখান থেকে যে নাগরিক সেবাগুলো আমরা দিতাম কাউন্সিলর অফিস কেন্দ্রিক, যেমন নাগরিক সনদ, ওয়ারিশিয়ান সার্টিফিকেট, প্রত্যয়নপত্র এবং নাগরিকদের আরও অন্যান্য যে সেবাগুলো ছিল সেগুলো আমি একদম ফ্রি করে দিয়েছিলাম। আচ্ছা। অন্যান্য জায়গায় এটা একটা খরচা নিত, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জনগণের সেবা করার একটা সুযোগ দিচ্ছে, তো সেই এটাকে সুযোগ মনে করে আমরা চেষ্টা করছি আমাদের ২টা মেয়াদে জনগণকে এই সেবাগুলো ফ্রি করে দেওয়ার জন্য। এরপরে বিভিন্ন কিছু প্রকল্প আমাদের করা ছিল, যেগুলো সরকারি প্রকল্পের বাইরে আমাদের ব্যক্তিগত অনুদানে আমরা ওগুলো করতে পারছি। আমাদের এই এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী কিছু বসবাস আছে এই অঞ্চলে। আমাদের এখানে অন্ধপল্লী অন্ধ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট রয়েছে। সেখানে আমাদের ব্যক্তিগত অনুদানে আমরা একটা প্রকল্প, তাদের চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, আমরা এই প্রকল্পটা আমরা তাদের বিশুদ্ধ পানির জন্য পাম্প স্থাপন করা, এগুলো আমরা অনেকের ঘর নির্মাণ করে আমরা এগুলো করে দিচ্ছি। আমাদের এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে, যে ঋষিপাড়া নামে একটি হিন্দু পল্লী আছে, সেখানেও আমরা তাদেরকে আমাদের এই অনুদানের মাধ্যমে আমরা এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম মেয়াদে সরকার কর্তৃক অনেক সহযোগিতা না থাকার কারণে, বরাদ্দ না থাকার কারণে এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তবে এটা আল্লাহ পাকের একটা অশেষ দয়া যে আমরা আলহামদুলিল্লাহ সেটা আমাদের নিজেদের সম্পদ ব্যয় করে আমরা সেটা করতে পারছি। দ্বিতীয় মেয়াদে যখন আমরা নির্বাচিত হই, তখন তো সরকারি অনেক ধরনের প্রকল্প আমাদের কাছে আসে। তো এগুলো আসলে করার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা ছিল, যে এখানে বিরাট একটা দুর্নীতি, যেটা সিটি কর্পোরেশনের একদম, এটা বলতে দ্বিধা নেই যে মেয়র থেকে একদম প্রকৌশল বিভাগ পর্যন্ত 20% কমিশন তাদের একটা থাকতো। আচ্ছা, তো এটা বিষয়টা আমাকে খুব আহত করতো, যে জনগণের সম্পদ, জনগণের প্রতিনিধি এবং জনপ্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে তারা তসরুফ করে। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের একটা সুনাম আছে যে আমরা সরকারি যে কাজগুলো আমরা করছি ওই সময়ে, সেই কাজগুলো আমরা ঠিকাদার কর্তৃক আমরা তাদের কাছ থেকে এক কাপ চাও আমরা গ্রহণ করিনি। চাই যে আমি আসলে খুব বেশি প্রতিশ্রুতি দিব না, এই কারণে যেহেতু আমার 2টা অতীত আছে। আমার কাউন্সিলর জনপ্রতিনিধিত্বের ছোট্ট পরিসর হলো আমার 2টা অতীত আছে। সেই জায়গাগুলো মূল্যায়নের ভিত্তিতে জনগণ দ্বারা সিদ্ধান্ত নেবে। আচ্ছা। এবং সেই কাজগুলোর ক্ষেত্রে আমাদের নিজেদের বরং অংশগ্রহণ ছিল। আলহামদুলিল্লাহ এইভাবে আমরা প্রায় এই পর্যন্ত 90 কোটি টাকার কাজ আমরা আমাদের ওয়ার্ডে আমরা করতে পারছি সফলভাবে। আরও প্রায় 18 কোটি টাকার কাজ চলমান আছে, যেটা এখন আমি জনপ্রতিনিধি না, তারপরেও আমাদের সুপারিশে এই কাজগুলো আমরা নিয়ে আসতে পারছি। আচ্ছা। কর্পোরেশনের একজন কাউন্সিলর হিসাবে আমি যখন বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে আমার এলাকার
বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য এবং তাদের বসবাসের জন্য বা বিভিন্ন কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যখন আমরা তাদের কাছে আবেদন করি, তখন তাদের একটা সার্ভে জরিপের মাধ্যমে তারা যখন বুঝতে পারে যে না এখানে টাকা অর্থ ছাড় দিলে বা প্রকল্প ই করলে আমরা এই কাজগুলো হবে, এখানে দুর্নীতি হবে না, তখন তাদের কাছ থেকেও কিছু অনুদান আমরা নিয়ে আসতে পারছি। তো এটা আসলে একজন জনপ্রতিনিধি যখন সৎ হয়, তখন সে সরকারি প্রকল্পের বাহিরেও সে বিদেশি দাতা সংস্থাগুলো থেকে সে অনেক ধরনের সহায়তা, অনেক ধরনের প্রকল্প নিয়ে আসতে পারে। কিন্তু এই জন্য যে শর্ত হলো সৎ হওয়া লাগবে তার। আচ্ছা আচ্ছা। সৎ না হলে এটা ওই বিদেশি প্রকল্পগুলো এই ধরনের প্রকল্প দিবে না। এর মধ্যে আমি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য তাদের কাছে আমি কোটি টাকার উপরে আমি তাদের কাছ থেকে আমি প্রকল্প মানে আবেদন করছি, বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করছি। তো এটা আমি কাউন্সিলর থাকা অবস্থায়, এরপর সরকার পরিবর্তন হলো। তো আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে যেটা আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাতে আমরা অংশগ্রহণ করছি, যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের বেশ কিছু আমাদের পরিকল্পনা আছে। যেমন আমি কাউন্সিলে থাকা অবস্থায় ওয়ার্ড অ্যাকশন প্ল্যান নামে একটা পরিকল্পনা আমি হাতে নিয়েছিলাম, যে ওয়ার্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমাদের এখানে একটা ওয়ার্ড সেন্টার থাকবে, যে ওয়ার্ড সেন্টারটাতে আপনার এখানে কমিউনিটি সেন্টার থাকবে, লাইব্রেরি থাকবে, স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে, নাগরিকের যত ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পাওয়ার সে এখান থেকে এই ওয়ার্ড সেন্টার থেকে সে পাবে। মায়েরা বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা আপনার তারা একটু সময় কাটাতে পারে, ঘুরতে পারে। এই জন্য আমাদের যে ওয়াপদার পাড়ে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোতে আমরা পার্ক করে দেওয়ার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম, যেগুলো সরকারি জমি। এই জমিগুলো পতিত অবস্থায় আছে। এইভাবে আমাদের আরো কিছু পরিকল্পনা নেওয়া আছে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিকল্পনা নেওয়া আছে। আমাদের তরুণদেরকে আমরা মাঠে নিতে পারি না, আমাদের খেলার মাঠ নাই। সেই ক্ষেত্রে আমাদের খেলার মাঠের পরিকল্পনা রয়েছে। আমরা ইনশাল্লাহ আমি সেই পরিকল্পনা নগর পরিকল্পনাবিদ যারা আছে তাদেরকে নিয়ে আমরা সেই পরিকল্পনাগুলো আমরা করে রাখছি। এরকমভাবে আমাদের বাজার ব্যবস্থা নিয়ে আমাদের কার্যক্রম আছে। আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের সমাজের যে সমস্ত একেবারে প্রতিবন্ধী মানুষ যারা আছে তাদের জন্য আমাদের কর্মসূচি রয়েছে বা পরিকল্পনা আছে। নারীদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের বয়স্ক নাগরিক যারা আছে তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আচ্ছা, এই জায়গায় একটু এই আটকে আপনাকে কাজগুলো, হ্যাঁ, বলছেন নারীদের নিয়ে পরিকল্পনা আছে, জি। আপনারা তো একটা ইসলামী দল করেন। ইসলামী দল ক্ষমতায় আসলে নারীরা মানে পর্দার আড়ালে থাকতে হবে, ঘরে বন্দি থাকতে হবে, কাজ করতে পারবে না, শিক্ষা তাদের অবনতি হবে, এগুলো শোনা যায়। এই স্থান থেকে আপনি কি পরিকল্পনা করেছেন যদি একটু বিস্তারিত বলতেন। যেই বক্তব্যগুলো, যে কথাগুলো আপনি বলছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আসলে আমরা বিগত দিনে যখন দায়িত্বে ছিলাম, তখন নারীদেরকে নিয়ে আমাদের কি পরিকল্পনা ছিল সেটা যদি আপনাদেরকে একটু বলি। আমাদের এই সমাজে অনেক নারী আছে স্বামী পরিত্যক্তা অথবা বিধবা। আমরা তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা তাদেরকে ব্যবসায়িক ভাতা আমরা দিয়েছিলাম, যেগুলোর মাধ্যমে তারা কারিগরি শিক্ষার মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন। এরকম অনেকগুলো পরিবার আমাদের রয়েছে, যেগুলোর রেকর্ড আমাদের কাছে আছে। এবং আমরা অনেক কিশোরী যারা আছে তাদেরকে আমরা শিক্ষা ভাতা, তাদের শিক্ষা অর্জনের জন্য আমরা শিক্ষা ভাতা তাদেরকে দিয়েছিলাম। এগুলোর রেকর্ড আমাদের কাছে আছে। আমরা অনেক গর্ভবতী মায়েদের জন্য তার ওই গর্ভকালীন সময়ে সুষম খাদ্য গ্রহণ করতে পারে, আমরা তাদের জন্য এটার ব্যবস্থা করেছিলাম। এবং ওই মা তার মাতৃত্বকালীন সময়ের পরও সন্তান জন্মদানের পরে তার শিশু খাদ্যের ব্যবস্থা আমরা দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে আমরা এই খাবারগুলো আমরা ব্যবস্থা করছি। সেটা আমরা স্বল্প পরিসরে যখন দায়িত্বে ছিলাম আমরা এই কাজগুলো আমরা করতে পারছি। যখন বৃহৎ পরিসরে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে যেটা আসতেছে, সেখানে যদি জনগণ আমাদেরকে মনে করে, আমাদের অতীত দেখে যদি মনে করে যে ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো, জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, তাহলে এই কাজগুলি আমরা আরো বৃহৎ পরিসরে, আরো ব্যাপক পরিসরে আমরা করবো ইনশাল্লাহ। এবং জনগণের প্রতিনিধি হিসাবে আমরা সংসদে গিয়ে জনগণের যে কথাগুলো আছে, জনগণের যে কষ্টগুলো আছে, জনগণের যে প্রয়োজনগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যে সংখ্যালঘুদের নিয়ে আপনার পরিকল্পনা কি? এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের বেশ কিছু প্রকল্প রয়েছে। যারা বিগত দিনে নিরাপত্তাহীনতার কারণে এই এলাকা থেকে যারা জমি বিক্রি করে, যারা ইন্ডিয়াতে, কলকাতায় বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, আমরা তাদেরকে বলছি যে না, আপনারা আপনাদের পূর্বপুরুষের যে ভিটা, এখানে আপনারা ফিরে আসেন, আপনারা এখানে থাকেন, নিরাপত্তার সাথে থাকেন, এবং আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আচ্ছা, তো এরকম অনেক পরিবার তারা এখানে আসছে, এবং যারা জমি বিক্রি করে এখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছিল, আমরা সেটা তাদেরকে দিইনি, তারা এখানে বসবাস করতেছে। এবং
আমাদের প্রতিবেশী হিসাবেই পরিপূর্ণ সম্মানের সাথে সহযোগিতা, আমরা তাদেরকে ওইভাবে সহযোগিতা করি। তারা এখানে বসবাস করে, তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা বিগত দিনে আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা তাদের মন্দিরগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সময় তাদের যে ধর্মীয় উৎসবগুলো হয় সেগুলোতে আমাদের সহযোগিতা ছাড়াও তাদেরকে নিরাপত্তার যে বিষয়টা সেটা আমরা সামাজিকভাবে আমরা উদ্যোগ নিতাম, আমরা তাদের পাশে থাকতাম। আচ্ছা, হ্যাঁ, এইভাবে তাদের কমিউনিটি যারা আছে, তাদের বিভিন্ন ধরনের পঞ্চায়েতের যারা আছে, তাদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ, সম্মান এবং সহযোগিতার একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এ তো গেল উন্নয়নের কথা এবং মানুষের সেবার কথা। আমরা যদি বৃহৎ আকারে চিন্তা করি, দেখা যায় এখানে চাঁদাবাজি আছে, দখল বাণিজ্য আছে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট এখানে কাজ করে। যেহেতু আপনি এমপি হতে চলেছেন, মানুষ ভোট দিলে ইনশাল্লাহ হবেন, সেক্ষেত্রে আমরা জানি রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় অনেক ক্ষেত্রে এগুলো হয়। তা আপনার ছত্রছায়া এরকম কিছু হবে কিনা, বা এগুলো দমনে আপনি কি করবেন যদি বলতেন? জি, এটা সত্য কথা বলছেন যে আসলে এই ধরনের চাঁদাবাজি বা দলীয় দুর্বৃত্তায়নগুলা সমাজে অনেক সময় যারা এই ভোগান্তির শিকার হন তারা ক্ষমতাসীনদের দ্বারাই হন। তো এই জন্য জনগণের একটা দায়িত্ব হলো তারা তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা খুব সতর্ক হওয়া লাগবে। তারা তাদের অতীত এবং বর্তমান বিচার করে ভবিষ্যতের তাদের নেতা নির্ধারণ করা লাগবে। যদি এটা করতে পারে তাহলে পরবর্তীতে তাদের আর এই ধরনের যেই ভুক্তভোগী হওয়া লাগবে না। আমি আমার ক্ষেত্রে শুধু এটুকু বলতে চাই যে আমি আসলে খুব বেশি প্রতিশ্রুতি দিব না, এই কারণে যেহেতু আমার 2টা অতীত আছে। আমার কাউন্সিলর জনপ্রতিনিধিত্বের ছোট্ট পরিসর হলো আমার 2টা অতীত আছে। সেই জায়গাগুলো মূল্যায়নের ভিত্তিতে জনগণ দ্বারা সিদ্ধান্ত নেবে, এবং আমি প্রতিশ্রুতির জায়গাতে শুধু এতটুকুই বলবো যে চাঁদাবাজি এবং দলীয় দুর্বৃত্তায়ন এটা নির্মূলের জন্যই মূলত আমার রাজনীতি। আমরা সমাজে যেই দলীয় দুর্বৃত্তায়ন যেটা হয় সেটা আমি দলীয় বৃত্তের বাহিরে থেকেই সবসময় আমি আমার রাজনীতি বলেন, আমার সমাজকর্ম বলেন, আমার যে জনপ্রতিনিধিত্বের যে জায়গাটা বলেন, আমি কখনো আমার দল প্রাধান্য দিয়ে আমি এই কাজগুলো করি নাই। আমি আপামর জনসাধারণ দলমত নির্বিশেষ সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে আমি প্রথমবার একদম স্রোতের বিপরীত থেকে আমি নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বার তখন আর নির্বাচনের মাঠে আমার থাকা লাগে নাই। জনগণ তাদের দ্বিগুণ ভোটের ভালোবাসায় আমাকে নির্বাচিত করেছে। আচ্ছা, তো সেজন্য মানে বলবো যে আগামী দিনে ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি জনগণের ভোটে, তাহলে অবশ্যই একজন পাহারাদার হিসেবে নিজেকে একজন পাহারাদার মনে করব, জনগণের একজন পাহারাদার হিসেবে নিজেকে ইনশাল্লাহ নিযুক্ত করব। আচ্ছা, এমপির যে ব্যাপারটা, এটা তো সারা দেশ কেন্দ্রিক আমরা জানি। তো দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নিয়ে যাওয়ার জন্য বা আন্তর্জাতিক মান বৃদ্ধি করার জন্য দেশের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? অবশ্যই আছে। দেখেন, আমাদের দেশের আমাদের সন্তানদের কথা যদি আমরা বলি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের সন্তানদেরকে আমরা কোনো পরিচর্যা করি না। আচ্ছা, আমি প্রায় সময় আমি তরুণদেরকে বলি, দেখো যে মাশরাফি বিন মুর্তজা সে নড়াইল থেকে উঠে আসে, জাতীয় দলে ক্রীড়া, সে জাতীয় দলে সে নেতৃত্ব দেয়। এইভাবে আমরা যদি জাতীয় রাজনীতিতে ধরি যে গ্রাম থেকে উঠে আসছে, তারপরে ব্যবসা বেসে ওইখানে যদি নেতৃত্বের জায়গাটা বলি, ওইখানেও যারা উঠে আসছে সেই একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে। জাতীয় মসজিদের কথাও যদি বলি, হ্যাঁ, আমাদের যে আব্দুল মালিক সাহেব হুজুর গ্রাম থেকে উঠে আসছে। জি, এটা আমাদের একেবারে ঢাকার রাজধানী ডেমরাবাড়ি যাত্রাবাড়ি এত কাছাকাছি হওয়ার পরও, আমরা নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও আমাদের এখান থেকে ওই মানের নেতৃত্ব কেন উঠে আসে না? আমরা মানে আলো ছড়ানোর মতো এই ধরনের নেতৃত্ব কেন আমরা পাই না? তার জি। কারণ হলো যে আমাদের এখানে আসলে পারিবারিকভাবে ওই পরিচর্যাটা নাই, সামাজিকভাবে ওই পরিচর্যাটা নাই, রাষ্ট্রীয়ভাবে তো নাই। তো ওই পরিচর্যাগুলো যদি একজন সংসদ সদস্য সে যদি এই পরিচর্যাটা করে, তখন এই পরিচর্যাটা তখন এই পর্যায় থেকে তখন সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে হওয়ার মাধ্যমেই কিন্তু এখান থেকে ওই ধরনের আপনার কি বলে, আমরা যদি বলি যে আমাদের সমাজ থেকে যে মেধাগুলো আছে আমরা যদি এদেরকে তুলে নিয়ে আসতে পারি, তারাই তো আমাদের মুখ উজ্জ্বল করবে। জি, ঠিক আছে, আমরা অনেক কিছু শুনেছি। সর্বশেষ যদি এই ঢাকা 5 আসন ডেমরা যাত্রাবাড়ি এলাকার মানুষদের জন্য আপনার কিছু বলা থাকে বলতে পারেন। আমি এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে যে কথাটি আমি বলবো যে আমি এই এলাকার সন্তান হিসাবে আমি আমি জানি যে এই অঞ্চলের মানুষের সমস্যা এবং সংকটগুলো কি, সেগুলো নিয়ে আমি বিগত দিনে আমি কাজ করেছি এবং সেগুলোকে আমি চিহ্নিত করেছি। যদি
আহ, জনগণ মনে করে যে তারা যদি আমার প্রতি আস্থা রাখে, তাহলে আমি জনগণকে আশ্বস্ত করতে পারি যে আসলে আমাদের এখানে 80-র দশকে আপনারা জানেন যে গ্যাস আসার পরে, গ্যাস এখানে আসার পরে তারপরে আমাদের গ্যাসের কোনো সংস্কার আমরা করতে পারিনি। গ্যাসের কোনো সংস্কার আমরা করতে পারিনি, যার কারণে গ্যাস বিল পরিশোধ করার পর আমরা ঠিক মতো আমরা গ্যাস পাই না। এই অঞ্চলে মানুষের এটা একটা মৌলিক সমস্যা। আরেকটি সমস্যা হলো যে অল্প বর্ষায় এখানে আপনার এই অঞ্চলটি প্লাবিত হয়ে যায়। এটা আপনার সঠিক পরিকল্পনায় আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, আমাদের যে রাস্তাঘাটগুলো, আমাদের যে খাল পয় নিষ্কাশন, এগুলো সঠিক নিয়মে না হওয়ার কারণে, যথাসময়ে না হওয়ার কারণে এই সমস্যাটার সম্মুখীন আমরা হই। এই অঞ্চলে আরও কিছু বড় দাগে কিছু সমস্যা আছে, যেটা মানুষ বিভিন্ন দুর্বৃত্তায়নের শিকার হয়, চাঁদাবাজির শিকার হয়, বিভিন্ন ধরনের অবিচারের শিকার হয়। তো সেই ক্ষেত্রে প্রশাসন একটা বিশাল বড় ফ্যাক্টর। প্রশাসন যদি আপনার দলীয় প্রশাসন হয়, প্রশাসন যদি আপনার তারা যদি আইনের রক্ষক হয়ে যদি তারা ভক্ষক হয়, তখন সাধারণ মানুষগুলো নিরাপত্তাহীন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে একজন সাংসদ, তার যদি সদিচ্ছা থাকে, সে যদি এই জায়গাগুলোতে যদি সে যদি অপরাধ না করে, সে যদি দলীয় দুর্বৃত্তদের যদি প্রশ্রয় না দেয়, তাহলে এখানে সুশাসন প্রতিষ্ঠা করা খুব সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমার প্রচেষ্টা থাকবে প্রশাসনকে নিরপেক্ষ রাখা, যেন এলাকার মানুষ তারা শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারে, এলাকায় যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, সেই বিষয়টা আমার থাকবে। আর জনগণের প্রতি যে প্রত্যাশা থাকবে যে আপনারা প্রতি 5 বছর পর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটি সুযোগ দেন আপনাদের প্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যাকেই আপনারা নির্বাচন করবেন, আপনাদের জন্য আপনারা তার অতীত এবং বর্তমান দেখে তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনারা আগামী 5টি বছর ভালো থাকতে পারবেন। আপনাদের সকলের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে, এই কামনা থাকবে। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ গড়কণ্ঠের সাক্ষাৎকার দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এত সময় শুনলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা 5 আসনের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের কথা। তিনি বলছেন এলাকার যত সমস্যা আছে সেগুলো তিনি দূর করবেন, চাঁদাবাজি, সিন্ডিকেট সহ সব ধরনের সমস্যা দূর করে এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে তিনি গঠন করবেন এবং তার যে পূর্বের অভিজ্ঞতা আছে সেগুলোকে কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করবেন, মানুষের সেবক হবেন। দেখা যাক আগামী 12 তারিখ মানুষ কি সিদ্ধান্ত নেয় এবং আসলেই তিনি এই পরিবর্তনগুলো করার সুযোগ পান কিনা। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, গণকণ্ঠের সাথেই থাকুন। আপনারা দেখছিলেন গণকণ্ঠ মাল্টিমিডিয়া, আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল্লাহ ভাট্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।